আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চে সকাল 10টায় শুরু হয়ে 1 ঘণ্টা ধরে চলে শুনানি। নিবন্ধন ফিরে পাওয়ার আপিলের দলটির প্রতীক বরাদ্দ বিষয়ে একটি আবেদনেরও শুনানি হয়েছে আজ। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের তখনকার চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। এরপর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল ও লিভ টু আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলম্ব মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের করা পৃথক আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর করেন আপিল বিভাগ। জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র নজির। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সাবমিশনের প্রয়োজন নাই, তারপরেও দরখাস্তটি আগামীকালকে নিষ্পত্তি করবেন। আমাদের এই দরখাস্ত সিম্বল এবং ওনার ইন্টারভেনের দরখাস্ত দুটো বিষয়ই আগামীকালকে প্রথমার্ধে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে সংলাপে বসেছে ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদের এলডি হলে বৈঠকের সূচনা বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বড় সংস্কারে হাত না দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান। এ সময় কিছু বিষয়ে দ্বিমত থাকলেও কাঠামোগত সংস্কারের উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকদের এক ভয়াবহ রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে এবং আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকদের এক নতুন রূপ দেখেছি, যে ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত করেও তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কিরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। বিলুপ্ত করা হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্য পরিধি দিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারাও দায়িত্ব পালন করবেন। আর অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের হাতেই থাকছে। 2025-26 বাজেট প্রস্তাবনার ঠিক কয়েক সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর ধানবুটি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আলোচিত সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাকে আদালতের সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করা 37 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করা সহ 7টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত 19 ফেব্রুয়ারি সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন অনুযায়ী সোমবার তাদের এই নোটিশ দেওয়া হয়। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, শিক্ষার্থীদের 15 মের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার 6
কর্মদিবসে শিক্ষকরা ক্লাসে ফেরেনি। শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। পাশাপাশি আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। চোখের অপারেশন করতে থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতরাতে 2:45টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা থেকে সস্ত্রীক যাত্রা করেন তিনি। ব্যাংকক রুটিনিন আই হাসপাতালে চিকিৎসা করানোর কথা রয়েছে তার। 11 মে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পরামর্শে থাইল্যান্ড গেলেন তিনি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। আন্তর্জাতিক, ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আলোচিত পরমাণু প্রকল্পকে ঘিরে ইরানের প্রতিনিধিদের সাথে সংলাপের মধ্যেই এই সিদ্ধান্ত নিল দেশটি। ইরানের সামরিক বাহিনীর সমরাস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের সাথে সংশ্লিষ্ট 3 জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই 3 কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই 3 কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সাথে কোনো ধরনের আর্থিক চুক্তি করতে পারবেন না। খেলার খবর, শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তিকেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল। এক বিবৃতিতে দেশটির ফুটবল কনফেডারেশন জানায়, এখন থেকে ফুটবল ইতিহাসে সর্বকালে সেরা দলটির নেতৃত্ব দেবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু এবং ইকুয়েডের বিপক্ষেই ম্যাচেই কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। রিপোর্ট করছেন SM আশরাফ। ব্রাজিল মানেই ফুটবল, শুধু খেলা নয়, একটা রং, এক ধ্বনি, এক অনুভবের নাম। মাঠে বল গড়ালে ব্রাজিল খেলে না, যেন নাচে। কিন্তু সেই নাচই হয়তো কিছুটা তাল কেটেছে সাম্প্রতিক বছরগুলোতে। 2002 সালের পর থেকেই নেই বিশ্বকাপ, নেই সেই ভয়ের ডরহীন দাপট। আর তাই এবার তারা বেছে নিয়েছে ভিন্ন পথ। ইতালির সন্তান ইউরোপীয় ফুটবলের গুরু কার্লো আনচেলত্তিকে তুলে দিয়েছে ডাগ আউটের চাবি, যিনি 3টি ভিন্ন ক্লাবকে এনে দিয়েছেন ইউরোপের শ্রেষ্ঠত্ব, যিনি কখনো হইচই করেন না, গর্জে ওঠেন না, কিন্তু তার ছায়াতেই বড় বড় ট্রফি আসে। তার নিঃশব্দ নির্দেশনায় তৈরি হয় যান্ত্রিক নিখুঁত এক দল। এবার সেই কোচ আসছেন সাম্বার দেশে। এই প্রথম ব্রাজিলের শতবর্ষী ইতিহাসে কোনো ইউরোপিয়ান পাচ্ছেন ফুল টাইম দায়িত্ব। ব্রাজিল যেখানে জিঙ্গা বলে, ছন্দ বলে, সেখানে আনচেলত্তি বলেন গঠন, পজিশন, নিয়ন্ত্রণ। এই আনচেলত্তি রিয়াল মাদ্রিদে গড়ে তুলেছেন ভিনিসিয়াস, রদ্রিগোদের, যাদের হাত ধরেই আবার ব্রাজিলের স্বপ্ন। এবার সেই সম্পর্ক উঠছে জাতীয় পর্যায়ে। ক্লাবের বন্ধন এবার দেশের ডাকে। লক্ষ্য পরিষ্কার, 2026 বিশ্বকাপ, আরেকটি তারা, আরেকটি ইতিহাস। কিন্তু প্রশ্ন একটাই, এই মেলবন্ধনে মিলবে তো ছন্দ? সাম্বার গান কি শোনা যাবে ইউরোপীয় কম্পোজিশনে? SM আশরাফ, ATN বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।